কি খবর? ক্রিস্টোফার নোলানের বদ অভ্যাস হচ্ছে যে ঘুরিয়ে কানটা ধরবেন উনি, মানে সোজাভাবে কান ধরার অভ্যাসটা তো নেই তার। যতটা জটিল করা যায়, মানুষকে যতটা জটিলতায় ফেলা যায়, তাতেই তার শান্তি। তবে আজকে সেই জিনিসটা ঘটেনি। ওয়েল বন্ধুরা, আমি দেখে নিলাম ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি সিনেমাটা, এবং সত্যি বলতে সিনেমাটা আমার ভালো লেগেছে। তবে এটা টিপিক্যাল নোলানের সিনেমা না। মানে ক্রিস্টোফার নোলান বলতে আপনি যেটা জানেন যে যার সিনেমা দেখলে আমাদের একদম মাথা ঘুরে যাবে, সিনেমাটাকে বোঝার জন্যই অন্তত সেটাকে 2-3 বার আমাকে দেখতে হবে সিন বাই সিন। তবে আজকে সেই জিনিসটা ঘটেনি, বরং আমাদের নোলান বাবু হোমারের সম্পূর্ণ গল্পটাই খুব সহজ সরলভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। মানে মানুষটার থেকে ফাইনালি একটা বেসিক অ্যাডভেঞ্চার সিনেমা পেয়েছি, এটা ভাবতেই আমার অবাক লাগছে। এবং অবাকটা আমার একার লাগেনি ভাই, বহু মানুষের লেগেছে, এবং এটাই তো স্বাভাবিক। একটা সাধারণ গল্পকেই তিনি একটু ঘুরিয়ে চুরিয়ে বলতে ভালোবাসেন। মেমেন্টো বলুন, ইনসেপশন, ইন্টারস্টেলার, টেনেট, তার এই প্রত্যেকটা সিনেমাতে একটা জটিলতা তো রয়েছে। তবে দ্য ওডিসি সিনেমাতে এগুলোর কিছুই আপনি পাবেন না, এবং হয়তো এই কারণেই অনেকের কাছে আবার এই দ্য ওডিসি সিনেমাটা খুবই মিডিওকর লেগেছে। হয়তো তারা বড় ক্রিস্টোফার নোলান লেভেলের কিছু এক্সপেক্ট করে গেছিল। এখন মানুষের প্রত্যাশার উপরে আমার এবং ক্রিস্টোফার নোলান কারোরই তো কোনো কন্ট্রোল নেই। তবে যেহেতু এটা মাইথোলজি রিলেটেড, আপনারা হয়তো অনেকে ওডিসিয়াসের জার্নি বা দ্য ওডিসির ব্যাপারে জানেন না। হ্যাঁ, অবশ্যই ছোটবেলায় হয়তো বইতে পড়েছেন হোমারের লেখা দুটো মহাকাব্য, ইলিয়ড এবং ওডিসি। তবে তাতে আছে কি সেটা আমরা জানবো এই গল্পে। দেখুন, 2004 সালে একটা সিনেমা বেরিয়েছিল যেটার নাম হচ্ছে ট্রয়, এবং সেটা একটা মাস্টার পিস ছিল। যে সিনেমাটাতে আমরা ট্রয়ের যুদ্ধ বা ট্রোজান ওয়ার, যেটা হোমারের লেখা প্রথম গল্পের বইটা ইলিয়াডের উপরে বেস করে তৈরি হয়েছিল, তো সেই ট্রোজান ওয়ার বা সেই ট্রয়ের যুদ্ধের পরের গল্পটা আমরা এই ওডিসিতে জানতে পারি। যেমনটা আমরা জানি যে হোমার দুটো গল্প লিখেছিল, একটা হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। যদিও ওডিসি সিনেমাতে আমরা সেই ট্রয়ের যুদ্ধের অনেক গ্লিমস দেখতে পারি, কারণ ওডিসির মেন গল্পটাই সেখান থেকেই শুরু হচ্ছে, এবং ট্রয়ের যুদ্ধটাকে কেন্দ্র করে সম্পূর্ণ সিনেমাটা তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ট্রয়ের যুদ্ধ আবার কি? ব্যাপার হচ্ছে যে ট্রয়ের যে রাজপুত্র রয়েছে প্যারিস, সে স্পার্টার যে রাজা রয়েছে মেনেলাস, তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? একটা মেয়েকে নিয়ে এত বড় যুদ্ধ তৈরি হয়েছে। যদি না দেখে থাকেন তো দেখুন ভাই, মানে আপনি জেনুইনলি বড় কিছু মিস করেছেন যদি সিনেমাটা না দেখা থাকে আপনার। এবার যাই হোক, মেনেলাস যার স্ত্রী পালিয়ে গেছে, সে তো প্রচণ্ড ক্ষেপে গেছে। সে গ্রিসের রাজার সাথে মিট করেছে আগামেমনন, এবং তারা একত্রে সেই ট্রয়ের উপরে হামলা চালিয়ে দেয়। এবং ট্রয়ের উপরে হামলা চালানোটা অতটা ইজি ব্যাপার না। বছরের পর বছর সময় কেটে যাচ্ছিল, কারণ ট্রয়ের চারিদিকে যে পাঁচিলটা ছিল সেই পাঁচিলটাকে ভাঙা যাচ্ছিল না, একদম কঠিন পাঁচিল ছিল। তো অবশেষে তাদের তো হার মানতেই হয়। আর তখনই এই গল্পের, অর্থাৎ ওডিসি গল্পের যে মেন চরিত্র, সে একটা ছলনা করে। তারা এক টাইপের ঘোড়ার মতো জিনিস এক টাইপের বানায়, যেটাকে ট্রোজান হর্স বলা হয়। তো সেটার মধ্যেই বেশ কিছু সৈন্যরা লুকিয়েছিল। অন্যদিকে ট্রয়ের সৈন্যরা ভাবছে যে যাই হোক, এই গ্রিকরা পালিয়ে টালিয়ে গেছে হয়তো, এবং তারা হয়তো হার স্বীকার করে আমাদের জন্য এই উপহারটা রেখে গেছে, সেই কাঠের বৃহৎ ঘোড়াটা। তো সেই চিন্তা করেই তারা সেই বৃহৎ কাঠের ঘোড়াটা ট্রয় শহরের ভেতরে প্রবেশ করায়, এবং রাতের বেলায় সেই ঘোড়ার ভেতরে যে গ্রিক সৈন্যরা লুকিয়েছিল, অর্থাৎ ওডিসিয়াস এবং তার সঙ্গীরা, তারা বাইরে বেরিয়ে সম্পূর্ণ ট্রয়টাকে ধ্বংস করে। মানে তারা তো জাস্ট একা ধ্বংস করে না, ট্রয়ের দরজাটা খুলে দেয় এবং বাইরে থেকে সব লুকোনো সৈন্যরা ভেতরে প্রবেশ করে, এবং সম্পূর্ণ ট্রয় সেই রাতেই ধ্বংস হয়ে যায়। তবে এটা হচ্ছে ট্রোজান ওয়ারের গল্প, অর্থাৎ ইলিয়াডের গল্প। তবে তার সিকুয়েল হচ্ছে দ্য ওডিসি, যেটা আমরা এই সিনেমাতে দেখতে পেয়েছি। তো ট্রয়ের যুদ্ধ শেষ। এবার আমাদের যে রাজা ওডিসিয়াস রয়েছে, অর্থাৎ ইথাকার রাজা, সে তো বাড়ি ফিরবে, যুদ্ধ জিতে গেছে। এবার তার বাড়ি ফেরাটা হয়ে যায় চাপ। যে যাত্রাটা তার কয়েক সপ্তাহে কেটে যাওয়ার কথা, সেই যাত্রাটায় তার লেগে যায় প্রায় 10টা বছর। আর কেনই বা হবে না, যাত্রাপথে এক টাইপের জায়েন্ট, ডাইনি এবং স্বয়ং দেবতাদের রাগের মুখোমুখি সে হয়েছে। এত সহজে কি তার যাত্রা শেষ হবে? সো এটা তো হচ্ছে আমাদের গল্পের মেন চরিত্র ওডিসিয়াসের ফিজিক্যাল স্ট্রেংথটার পরীক্ষা নিয়েছে। তবে তার মানসিক পরীক্ষাও তো দিতে হয়েছে, কারণ তার নিজের রাজ্যে তার স্ত্রী এবং তার ছেলে নানান সমস্যার মুখোমুখি হচ্ছে। ইথাকার রাজা অর্থাৎ ওডিসিয়াস, সে বাড়ি ফেরেনি। অনেকে মনে করছে ওডিসিয়াস হয়তো মরে গেছে। সেই কারণেই বহু মানুষ ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপোকে বিয়ে করার জন্য পাগলা হয়ে যাচ্ছে, মরিয়া হয়ে যাচ্ছে। সেই রাজগতিতে বসবে তারা, এবং এটা করার জন্য তারা ইভেন ওডিসিয়াসের যে ছেলে রয়েছে তাকেও হত্যা করার প্ল্যান করে। সো বুঝতেই পারছেন, একদিকে বাড়ির চিন্তা, অন্যদিকেই ভয়ঙ্কর বিভিন্ন শত্রুর মুখোমুখি। ওডিসিয়াসকে জেনুইনলি এতগুলো বছর একটা
বড় পরীক্ষা দিতে হয়েছে। তবে এই সম্পূর্ণ গল্পটা ওডিসিয়াসের যে এইসব দানবের সাথে লড়াই, বিভিন্ন বিপদের সাথে লড়াই, এইগুলোর উপরে ফোকাস করে তৈরি হয়নি, বরং লড়াইটা তার নিজের সাথে, তার নিজের অহংকারের সাথে। মানে ওডিসিটা হচ্ছে বেসিক্যালি একজন মানুষের অহংকার ভেঙে যাওয়ার গল্প। তবে অহংকার কেন? যেমনটা বললাম, এই ট্রয়ের যে যুদ্ধটা হয়েছিল সেখানে ওডিসিয়াস তার চরম বুদ্ধির পরিচয়টা দিয়েছিল। সেই যে বৃহৎ কাঠের ঘোড়াটা, সেই ট্রোজান হর্সের প্ল্যানটা তো তারই ছিল। এই যুদ্ধটাই তারা জয় করেছিল ওডিসিয়াসের বুদ্ধির কারণেই, এবং এটাই তার ভেতরে ধীরে ধীরে আরো অহংকার তৈরি করতে থাকে। তবে এটা তো কিছু না, যাত্রা পথে তারা একটা জায়গায় থামে, যখন বাড়ি ফিরছিল তারা একটা জায়গায় থামে কিছু সাপ্লাইজ গ্যাদার করার জন্য। খাদ্য তো লাগবে তাদের জার্নিতে। তো তারা এক টাইপের এক চোখওয়ালা জায়েন্ট, এক টাইপের দৈত্যর মুখোমুখি হয়, যার নাম হচ্ছে পলিফেমাস, এবং সে হচ্ছে পোসাইডনের ছেলে, অর্থাৎ সমুদ্র দেবতা পোসাইডন। হ্যাঁ, অবশ্যই সিনেমাতে কিছু চেঞ্জেস আসছে, আপনি এক্স্যাক্ট উপন্যাসের সাথে ডাইরেক্ট কানেকশন আপনি পাবেন না। বেশ কিছু সিন ক্রিস্টোফার নোলান নিজের মতন করে করেছে। সো সেই পলিফেমাসের চোখে সরাসরি সে আঘাত করে সেখান থেকে তারা বেরিয়ে আসে, এবং যেমনটা বললাম ওডিসিয়াসের মধ্যে রয়েছে অহংকার, এবং সে অহংকারে নিজের নামটা বলে বসে। তখনই হয়ে যায় সমস্যা। তাদের ফিরতে তো হবে এই সমুদ্র পথেই, এবং সমুদ্রের রাজা পোসাইডন কখনোই এই জিনিসটাকে ভালো চোখে দেখে না, এবং তারই তারই রাগটা ওডিসিয়াস এবং তার সঙ্গীরা ফেস করে। সো বুঝতেই পেরেছেন যে এটা জাস্ট কোনো অ্যাডভেঞ্চার গল্প না, বরং একজন মানুষের আত্মশুদ্ধির গল্প। বছরের পর বছর ধরে নিজের পরিবার থেকে দূরে থাকা, প্রিয় মানুষদের হারানো, নিজের সিদ্ধান্তের মূল্য চোকানো, এই সব কিছু থেকে ওডিসিয়াস নিজের ভুলটা বুঝতে পারে, সে আরও রেসপন্সিবল হতে থাকে। এবং এগুলো কিন্তু জাস্ট গল্প না, বর্তমানেও ইলিয়াড এবং ওডিসি খুবই রিলেভেন্ট, কারণ এর থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের বর্তমানেও কাজে লাগে। আমরাও তো অনেক ভুল করি, অহংকার করি, ভুল সিদ্ধান্ত নিই, লোভে পড়ি, এবং মনে করি যে আমরা সবই তো জানি, তাই না? আর আমাদের করা প্রত্যেকটা ভুলের ফল আমাদের চোকাতেই হয়। ওডিসিয়াসকেও তো সেম জিনিসটাই করতে হয়েছে। ওডিসিয়াস নিজের ভুল থেকে শিখেছে, এবং সেই কারণেই পুনরায় তার গন্তব্যে ফিরে যেতে পেরেছে। এই গল্প থেকে আপনারা হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন যদি এপিক লেভেলের কিছু জন্তু, ভিএফএক্স, এই টাইপের কিছু প্রত্যাশা করে থাকেন, কারণ সেই জিনিসগুলোকে সেইভাবে দেখানো হয়নি গল্পে। লাইক এক চোখওয়ালা জন্তুটার সিকোয়েন্স বলুন, বা সাইরেন বলুন, বা সেই লোটাস আইল্যান্ড বলুন, বা কোনো সি ক্রিচার বলুন, বা সেই দানবগুলো বা উইচগুলো, হ্যাঁ, প্রত্যেকটা সিনকেই সমান টাইম দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ গল্প ওডিসিয়াসের উপরেই বেশি ফোকাস করা হয়েছে, আর একই সাথে সবকিছু একটা গল্পে ফোকাস করাটা খুবই কঠিন। আর যেমনটা বললাম, প্রায় 1 দশক ধরে তার এই জার্নিটা চলতে থাকে। তো গল্প অনেক বড়, সব কিছু যদি আপনি একটা গল্পের প্রত্যাশা করে বসেন তো সিনেমা অনেক বড় হয়ে যাবে। বাই দ্য ওয়ে, অভিনেতা ম্যাট ডেমনকে ওডিসিয়াসের চরিত্রে দুর্দান্ত লেগেছে। অন্যদিকে রবার্ট প্যাটিনসনও রয়েছে। অ্যাজ ইউজুয়াল রবার্ট প্যাটিনসন একজন ভালো অভিনেতা। মোটমাট যেসব ছেলেমেয়েরা তার সেই পুরনো টয়লাইট সিনেমা থেকে এখনও তাকে জাজ করে যাচ্ছে, তাদের একটু আলোয় আসা প্রয়োজন যে রবার্ট প্যাটিনসনকে নতুন করে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, সে অলরেডি প্রমাণ করে দিয়েছে বহু সিনেমা দিয়ে। তবে একটা জিনিস বহু ফ্যান্স, ইভেন আমাকেও ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা হচ্ছে হেলেন। গ্রিক পুরাণে হেলেনের সৌন্দর্যটাকেই ট্রয় যুদ্ধের একটা অন্যতম কারণ হিসাবে ধরা হয়। মানে একটা মেয়ের এত সৌন্দর্য, যেটা নিয়েই এত বড় লড়াই, এত কিছু, তো সেই হেলেনকে যদি হেলিয়ে দেন তাহলে তো রাগ হবেই, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে বর্তমান সিনেমাগুলোতেও তারা একটু ডাইভার্সিটি দেখাচ্ছে, ভালো কথা। তাই বলে এরকম অল অফ এ সাডেন ঝট করে দর্শকরা নিতে পারেনি, আমি তো নিতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা কন্ট্রোভার্সিয়াল টপিক, তবে এটা একটা টপিক। আর এবার আসি সিনেমাটোগ্রাফিতে, মানে এই সিনেমার মেন জান। অ্যাকচুয়ালি এই সিনেমাটা মেনলি তার ভিজুয়াল প্রেজেন্টেশনের উপরেই ফোকাস করেছে। মোটমাট আইম্যাক্সের জন্যই তৈরি বিশাল ফ্রেম, সমুদ্রের দৃশ্য, প্র্যাকটিক্যাল সেট, রিয়েল লোকেশন, সব কিছু নিয়ে এত বড় স্কেলে সিনগুলোকে করা হয়েছে যে সত্যি কিছু সিন শ্বাসরুদ্ধকর ছিল। এইগুলো হয়তো বলে বুঝাতে পারবো না, বা আপনি ছোট স্ক্রিনে দেখলে রিয়েলি ফিল করতে পারবেন না। তবে আমাদের নোলান বাবু সব কিছুতেই তো রিয়েলিজম পুড়ে দেয়, তাই না? মানে ইন্টারস্টেলার সিনেমাতে অরিজিনাল মহাকাশে চলে গেছিলো, বা ট্রেনের সিনেমাতে সত্যিকারের টাইম ট্রাভেল করে দিয়েছিল, বা ওপেনহাইমার সিনেমাতে সত্যিকারের অ্যাটম বোম ফাটিয়ে দিয়েছিল। মানে এরকম অনেকে বিশ্বাস করে, কারণ নোলান তো রিয়েলিজমে বিশ্বাস করে, তাই না? জোকস পার্ট। তবে এটা যেহেতু মাইথোলজি নিয়ে গল্প, তো এখানে আপনাকে ভিএফএক্স ইউজ করতেই হবে। আপনি যতই বড় প্র্যাকটিক্যাল এফেক্ট যাই ইউজ করেন, আপনাকে এখানে ভিএফএক্স সিজিআর উপরে ফোকাস থাকতেই হবে। এবং আমার এটাই ভালো লেগেছে যে তারা কমপ্লিটলিভাবে ভিএফএক্সের উপরে ফোকাসড করেনি, আর এই কারণেই তো সিনেমেটিক ফিলটা এসেছে। বর্তমানে যেসব অ্যাডভেঞ্চার সিনেমাগুলো হয় সেখানে যে এত সিজিআই ভিএফএক্স পড়ে দেয় যে
রিয়েলিস্টিক ফিলটাই আসে না। আপনি বলুন তো বর্তমানে আপনার দেখা 10টা সিনেমার মধ্যে অন্তত 5টা সিনেমাতে দুর্দান্ত ভিএফএক্স ইউজ হচ্ছে এবং আপনি সে আগেকার দিনের মতন ফিল পাচ্ছেন না হলিউড সিনেমাতে। কেন পাচ্ছেন না? এটাই হচ্ছে মেন কারণ। তবে আরেকটা জিনিসও আমাকে হালকা ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা হচ্ছে মিউজিক। অবভিয়াসলি ক্রিস্টোফার নোলানের সিনেমাতে মিউজিক একটা বড় ভূমিকা রাখে। ইন্টারস্টেলারের সেই দুর্দান্ত মিউজিক, হ্যান্স জিমারের মিউজিক বলুন, অন্যদিকে ওপেনহাইমারের সেই মিউজিক, তার সিনেমাতে মিউজিক একটা বড় জায়গা নিয়ে রাখে। তবে এই সিনেমাতে সেরকম পা দুলানো, হাড় কাঁপানো, মানে একদম সারা শরীর কাঁপছে রিদিমে, সেরকম টাইপের আমি ফিল করতে পারিনি। তো সেই কারণেই আমি এটাকে সিনেম্যাটিক মাস্টারপিস বলবো কিনা সেটা নিয়েই আমার দ্বিধা রয়েছে। তবে অবভিয়াসলি এটা একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার সিনেমা। তো সবশেষে আপনারা যদি সেই নোল্যানের পুরনো জটিল মার্কা সিনেমা প্রত্যাশা করে যদি দেখতে বসেন, যে প্ল্যানই করে নিয়েছেন যে না আমি 10 বার দেখে বুঝবো সিনেমাটা, তবে না, এটা আপনার 10 বার দেখার প্রয়োজন নেই। একজন মানুষের আত্মশুদ্ধি, তার পরিবারের কাছে ফেরার গল্প, তারপর গ্রিক মিথোলজির সেই দুনিয়া, এছাড়াও চরম সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত ভিজুয়াল যদি এক্সপিরিয়েন্স করতে চান তো ডেফিনেটলি এই সিনেমাটা আপনার জন্যই। আমি এটাকে 10-এ 7 দেবো। তবে আমার একার কথায় কী যায় আসে, আপনাদের কেমন লেগেছে? যদি দেখে থাকেন তো সেটা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ওপিনিয়ন্সগুলো, আমিও জানতে চাই। এবং যদি ভাবছেন যে দেখবেন সিনেমাটা তো নির্দ্বিধায় দেখে নিন, সবাইকে নিয়ে বসুন। সিনেমায় কোনো মার প্যাচ, নোংরা সিন নেই, কিচ্ছু নেই। এবং এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোথায় শেয়ার করতে হয় সেটাও তো আপনারা জানেন, কি জানেন তো। এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও ভুলবেন না, ঠিক আছে? সো দিস ইজ ইট। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।